আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা পড়ছিলাম স্টিভ জবস। এখন পড়ছি তৃতীয় অধ্যায়, দ্য ড্রপ আউট, টার্ন অন, টিউন ইন। ক্রিসান ব্রেনান। 1972-এর বসন্তে স্টিভের জীবনে বসন্ত আসলো। তখন ও হোনস্টিডে সিনিয়র ইয়ারে পড়ে। ক্রিসান ব্রেনান নামে একটা সমবয়সী মেয়ের সাথে ভালো খাতির জমল ওর। ব্রাউন চুল, সবুজ চোখ মিলিয়ে খুবই আকর্ষণীয় চেহারা মেয়েটার। স্টিভ বলেছে, একটা অ্যানিমেশন মুভিতে একসাথে কাজ করেছিলাম আমরা। সেখান থেকেই পরিচয়, পরিচয় থেকে ঘোরাঘুরি, তারপর আস্তে আস্তে গার্লফ্রেন্ড। আর ক্রিসানের ভাষায় ওর মধ্যে একটু পাগলামি ছিল, আর সেটাই আমার ভালো লেগেছিল। সেই বছরে গ্র্যাজুয়েশন শেষ হলো স্টিভের। গ্রীষ্ম এসে পড়েছে। ও ঠিক করলো ক্রিসানকে নিয়ে লস অ্যাল্টোর একটা ক্যাবিনে উঠবে। মা বাবাকে জানালো সে কথা। যথারীতি মা বাবা নিষেধ করলো, কিন্তু জবস কবে কার কথা শুনেছে? মা বাবার সাথে ভালো রকম ঝগড়া করে ক্রিসানকে নিয়ে উঠল ক্যাবিনে। ক্রিসান ভালো ছবি আঁকে। ক্যাবিনে ওর বেশিরভাগ সময়টাই আঁকাআঁকি করে কাটতো, আর স্টিভ গিটার বাজাতো, কবিতা লিখত। এই সময়টায় স্টিভ ছিল ঠান্ডা কঠোর প্রকৃতির, কিন্তু ও খুব ভালোভাবেই জানত কিভাবে নিজের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে হবে। এই সময়ের কথা বলতে গিয়ে ক্রিসান বেনান বলেছে, স্টিভ একই সাথে আলোকিত, মেধাবী, কঠোর আর নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। আজব কম্বিনেশন। সেই গ্রীষ্মের মাঝামাঝি একটা সময় গাড়িতে আগুন ধরে স্টিভ মরতে বসেছিল। টিম ব্রাউন নামে হাই স্কুলের এক বন্ধুকে নিয়ে আসছিল। হঠাৎ গাড়িতে আগুন ধরে গেল। টিম না দেখলে হয়তো মরেই যেত। যাই হোক, নতুন গাড়ি কেনার জন্য টাকা দরকার। কাজ খুঁজতে শুরু করলো স্টিভ। খুঁজতে খুঁজতে পেয়েও গেল। সানজোসের ওয়েস্টেজ শিপিং সেন্টার কিছু কলেজ স্টুডেন্ট খুঁজছে যারা কস্টিউম পরে বাচ্চাদের সাথে মজা করবে। প্রতি ঘন্টায় পারিশ্রমিক $3। স্টিভ, ওজনিয়া, ক্রিসান তিনজনই ভিড়ে গেল দলে। একজন সাজল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের অ্যালিস, একজন ম্যাডহাটার, আর একজন হোয়াইট জাবিট। ওজনিয়াক বলেছে, স্টিভের জন্য কাজটা বেশ বিরক্তিকর ছিল, কিন্তু আমি খুব মজা পাচ্ছিলাম। এমনিতেও বাচ্চাদের আমি পছন্দ করি, তো কাজটা আমার জন্য বেশ আনন্দের ছিল। কিন্তু স্টিভের কাছে কাজটা মোটেও সুখকর ছিল না। স্টিভের ভাষায়, এমনিতেই গরম, তার মধ্যে ভারী ভারী কস্টিউম পরে বাচ্চাদের সাথে নাচানাচি করতে বিরক্ত লাগতো আমার। মাঝে মাঝে দু একটা বাচ্চাকে তো তুলে আছাড় মারতে ইচ্ছা করত। ধৈর্য জিনিসটা ওর ভেতর কোনোদিনও ছিল না। রিড কলেজ। তখন থেকে 17 বছর আগে পল ক্লারা, স্টিভের মা, জোয়ানকে কথা দিয়েছিল স্টিভকে তারা কলেজ গ্র্যাজুয়েট বানাবে। সেই কথা রাখতে সব সময় সচেষ্ট ছিল তারা। স্টিভের কলেজে পড়ার খরচও ম্যানেজ করে ফেলল। কিন্তু স্টিভ ততদিনে একটু বেশি স্বাধীনচেতা হয়ে উঠেছে। প্রথম দিকে সে কলেজে ভর্তি হতে চায়নি। এদিকে মা বাবা চাপাচাপি করছে। আশেপাশের কলেজগুলো তেমন একটা পছন্দের ছিল না ওর। অ্যাপ্লাই করলো রিড কলেজ, পোর্টল্যান্ডের অনেক ব্যয়বহুল একটা কলেজে। মা বাবা বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিল, কিন্তু ছেলের কথা একটাই, গেলে রিড কলেজে, নাইলে কলেজই বাদ। বেচারা মা বাবা আর কি করবে, ভর্তি করে দিল রিড কলেজে। রিড কলেজের ছাত্র সংখ্যা 1000, যার অর্ধেকই হোমস্টিড হাই থেকে পাশ করা। যাই হোক, বাবা মা সঙ্গে করে এসে স্টিভকে পৌঁছে দিল পোর্টল্যান্ডে। আর বদ ছেলে কি করলো, বাবা মাকে ক্যাম্পাসে আসতেই নিষেধ করে দিল, এমনকি বিদায়ও জানালো না। পরে ব্যাপারটা নিয়ে স্টিভ আফসোস করেছে, যা তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। জীবনে যে কয়টা ব্যাপারে লজ্জিত আমি, তার মধ্যে এটাও একটা। কাজটা করা মোটেও উচিত হয়নি আমার। আমাকে কলেজে পাঠাতে অনেক কষ্ট করেছিল ওরা, আর আমি ওদের সঙ্গও চাচ্ছিলাম না। এই সময় স্টিভ আধ্যাত্মিক আর আত্ম উন্নয়নমূলক বইয়ের প্রতি আগ্রহী হয়ে পড়েছিল। এই যেমন বাবা রামদাসের বি হেয়ার নাও। ক্যাম্পাসে স্টিভের কাছের বন্ধু ছিল ড্যানিয়েল কটকে। ক্যাম্পাসে আসার সপ্তাহখানেক পরে পরিচয় হয় দুজনের। স্টিভ ড্যানিয়েল আর ড্যানিয়েলের গার্লফ্রেন্ড এলিজাবেথ হোমসের সাথে প্রচুর সময় কাটাতে শুরু করল। যদিও এলিজাবেথের সাথে প্রথম পরিচয়টাকে কোনোভাবেই ভালো অভিজ্ঞতার কাতারে ফেলা যাবে না। প্রথম দেখায় স্টিভ এলিজাবেথকে জিজ্ঞাসা করেছিল, কারোর সাথে সেক্স করতে কত টাকা নেবে সে। যাই হোক, এই তিনজন একসাথে ঘোরাফেরা করত, স্থানীয় হরে কৃষ্ণ মন্দিরে গিয়ে মজা করত, জেন সেন্টারে গিয়ে ফ্রি ফ্রি সবজি খেত। ব্যাপারটা অনেকটা ফিলোসফিক্যাল হলেও আমরা বেশ মজা পেতাম এসব করে। জেন জিনিসটাকে আমরা ভালো রকম সিরিয়াসভাবেই নিয়েছিলাম।
বলেছে স্টিভ। এই সময়টাতে ড্যানিয়েলের সাথে স্টিভের যেসব বই লেনদেন হতো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সঞ্জু সুজুকির জেন মাইন্ড, বিগিনার্স মাইন্ড, পরমহংস যোগান্দর, অটোগ্রাফি অফ এ যোগী, চোগ্যাম ট্রুকপার, কাটিং থ্রু স্পিরিচুয়াল ম্যাটারিয়ালিজম। এলিজাবেথের বাসায় ওরা একটা মেডিটেশন রুমও তৈরি করেছিল। স্টিভ বলেছে সেখানে আমরা মাঝে মাঝে যে বিভিন্ন উত্তেজক মাদক নিতাম না সেরকম না, কিন্তু বেশিরভাগ সময়টা মেডিটেশনেই কাটত। স্টিভের এই আধ্যাত্মবাদ প্রীতি ওর ব্যক্তিত্বে বেশ ভালো পরিবর্তন এনেছিল। স্টিভ আর ড্যানিয়েল ক্রেইগেসবল খেলতে ভালোবাসত। ঊনবিংশ শতাব্দীতে জার্মানিতে এই বিশেষ ধরনের দাবা খেলার উৎপত্তি হয়। ফ্রান্সিস মুর লেপের লেখা ডায়েট ফর এ স্মল প্ল্যানেট বইটাও স্টিভের জীবনে এক বড় পরিবর্তন আনে। বইয়ে ভেজিটেরিয়ান হলে নিচের এবং পৃথিবীর কি কি উপকার হবে তা নিয়ে বিস্তর আলোচনা আছে। আগে মাংসের প্রতি টানটা স্টিভের একটু বেশি ছিল, কিন্তু বইটা পড়ার পর সে এই টানটা ধীরে ধীরে কমিয়ে ফেলে। এভাবে চলতে চলতে একসময় স্টিভ আর ড্যানিয়েল আপাদমস্তক ভেজিটেরিয়ানে পরিণত হলো। ড্যানিয়েল এই সম্পর্কে বলেছে, আমার থেকে স্টিভ অনেক বেশি ভেজিটেরিয়ান। দুই বন্ধু একসাথে এক কৃষকের কাছ থেকে পুরো এক সপ্তাহের খাবার একসাথে নিত। ড্যানিয়েল আরও বলেছে স্টিভ প্রচুর কাঠবাদাম আর গাজর কিনত। গাজরের জুস, গাজরের সালাদ খেতে খেতে বন্ধুরা সব বলতে শুরু করলো ও গাজর খেয়ে খেয়ে গাজরের মতো হয়ে যাচ্ছে। আর্নল্ড মিউকাসলেস ডায়েট হিলিং সিস্টেম পড়ার পর স্টিভের ডায়েট বাতিক আরও বেড়ে গেল। আর্নল্ড বিশ্বাস করত শুধু ফল আর সবজি খেলে দেহে ক্ষতিকর মিউকাস উৎপন্ন হয় না। এই সময় স্টিভ বন্ধুদেরও ক্ষতিকর মিউকাস সম্পর্কে সচেতন করে তুলতে লাগলো। এই লেভেলে এসে স্টিভ আর ড্যানিয়েলের এমনও সপ্তাহ গেছে যে পুরো একটা সপ্তাহ ওরা খালি আপেল খেয়ে কাটিয়েছে। আস্তে আস্তে স্টিভ রোজা রাখতে শুরু করলো। প্রথমে একদিন দুই দিন করতে করতে একটা সময় টানা সপ্তাহ, কখনো কখনো পুরো মাস রোজা করতে শুরু করে স্টিভ। স্টিভ বলেছে একটা সপ্তাহ যেতে না যেতেই আমি খুব ভালো ফিল করতে শুরু করলাম। চেহারাও হলো দেখার মতো। এক সময় আমার মনে হতে লাগলো হেঁটে হেঁটে সান ফ্রান্সিসকো যাওয়াটা এখন আমার জন্য বা হাতের খেল। এভাবে চলতে চলতে জেন তত্ত্ব, সবজি তত্ত্ব, আধ্যাত্মিকত্ববাদ, মেডিটেশন আর স্টিভ মিলেমিশে একাকার। রবার্ট ফার্দিনান্দ। একবার স্টিভ ঠিক করলো ওর আইবিএম টাইপরাইটারটা বিক্রি করবে। কয়েকটা কাঁচা পয়সাও চলে আসবে হাতে। খারাপ কি, কিনবে ওর কলেজেরই এক ছাত্র। তো স্টিভ গেল তার ঘরে, গিয়ে দেখে সেই ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করছে। স্টিভ ফিরেই আসছিল, কিন্তু ছেলেটা বলল ওদের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। এভাবেই পরিচয় রবার্ট ফার্দিনান্দের সাথে। এই ফার্দিনান্দ সেই অল্প কয়েকজন মানুষের একজন যাদের দ্বারা স্টিভ প্রভাবিত হয়েছিল। একসময় স্টিভ ফার্দিনান্দকে গুরু মানতে শুরু করলো। ফার্দিনান্দ স্টিভের চেয়ে 4 বছরের বড় হলেও তখন আন্ডার গ্র্যাজুয়েট। তার বাবা শিকাগোর বিখ্যাত স্থপতি। সে আগে বোর্ড ইন নামে মেইনের একটা লিবারেল আর্টস কলেজে পড়ত, কিন্তু কিন্তু 24,000 এলএসডি ট্যাবলেট সহ ধরা পড়ে 4 বছরের জেল হয় ওর। 24,000 ট্যাবলেটের দাম তখন প্রায় $1,25,000। পত্রিকায় ছবিসহ খবর বের হলো। ছবিতে ফটোগ্রাফারের দিকে তাকিয়ে হাসি মুখে পোজ দিয়েছে ফার্দিনান্দ। যাই হোক, 2 বছর ভার্জিনিয়া সেন্ট্রাল জেলে থাকার পর 1972-এ প্যারোলে মুক্তি পেয়ে এসে ভর্তি হয় রিড কলেজে। স্টিভ আর ড্যানিয়েলের মতোই ফার্দিনান্দও পূর্বদেশীয় আধ্যাত্মিকত্ববাদে আগ্রহী ছিল। বোস্টনে সে বাবা রামদাসের একটা বক্তৃতা শুনে পাগল হয়ে গেল। 1973-এ ভারতে গেল বাবা রামদাস আর নিম কারলি বাবার সাথে দেখা করতে। এই নিম কারলি বাবা অনুসারীদের কাছে মহারাজ জি নামেই বেশি পরিচিত। ভারত থেকে ফিরে ফার্দিনান্দ ভারতীয় আলখেল্লা আর স্যান্ডেল পরে ঘোরাঘুরি শুরু করলো। ক্যাম্পাসে একটা রুম ছিল ফার্দিনান্দের, সেখানে প্রায় বিকেলেই দেখা যেত স্টিভকে। ফার্দিনান্দ আশেপাশের লোকজনের ওপর প্রভাব বিস্তার করার জন্য দৃষ্টি আর নীরবতা ব্যবহার করত, যেটা স্টিভের ভেতরও দেখা যায়। ড্যানিয়েলের কথা অনুসারে ফার্দিনান্দের কিছু কিছু জিনিস স্টিভের ভেতর ঢুকে গিয়েছিল। ফার্দিনান্দের পুরো পরিবেশের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতাটা পছন্দ করত স্টিভ। তাছাড়া মানুষকে কন্ট্রোলও করতে পারত ফার্দিনান্দ। সেটাই হয়তো ধীরে ধীরে স্টিভের ভেতরেও ঢুকে গিয়েছিল। ফার্দিনান্দের সাথে যখন প্রথম স্টিভের দেখা হয় তখন ও অনেকটা লাজুক টাইপের ছিল, কিন্তু ফার্দিনান্দি ওকে শিখিয়েছিল কিভাবে খোলস থেকে বাইরে আসতে হয়। ও যখন কোনো রুমে ঢোকে তখন ওর উপস্থিতি অনুভব করা যায়। রিড কলেজে যখন ও প্রথম আসলো তখন এই ব্যাপারটা ওর ভেতরে ছিল না।
প্রায় প্রতি রবিবার সন্ধ্যায় স্টিভ আর ফার্দিনান্দ পোর্টল্যান্ডের দক্ষিণে একটা হরেকৃষ্ণ মন্দিরে যেত। মাঝে মাঝে ড্যানিয়েল আর এলিজাবেথও থাকতো ওদের সাথে। এলিজাবেথ বলেছে ফার্দিনান্দ ওখানে গিয়ে যেন একটু পাগল হয়ে যেত, পাগলের মতো নাচত। কিন্তু স্টিভের সহজ হতে যে একটু কষ্টই হতো সেটা বেশ ভালোভাবেই বোঝা যেত। পোর্টল্যান্ডের 40 মাইল দক্ষিণ পশ্চিমে ফার্দিনান্দের মিলিয়নিয়ার আঙ্কেল মার্সেল মুলারের 220 একরের একটা আপেল বাগান ছিল, যেটার দেখাশোনা ফার্দিনান্দি করত। সপ্তাহের ছুটিতে প্রায়ই স্টিভ, ফার্দিনান্দ, ড্যানিয়েল, এলিজাবেথ এখানে আসতো। সেখানে একটা বাংলো, বড় একটা গোলাঘর আর গার্ডেন শেড ছিল। বাগানে এসেই স্টিভ দৌড়ে যেত বাগানের ভেতর। ওর কাজ ছিল লোকজনকে নিয়ে বাগানের আগাছা পরিষ্কার করা। কথাগুলো বলেছে ফার্দিনান্দ। ফার্দিনান্দের সাথে তার অনুসারীদের সম্পর্ক মোটেও অর্থনৈতিক হওয়া উচিত না, কিন্তু পরে দেখা গেল তাদের কাঠ কাটা, বিক্রি করা, বাগান দেখাশোনার কাজে ব্যবহার করা হচ্ছে, আর কাজগুলোর জন্য কাউকে কোনো পারিশ্রমিকও দেওয়া হচ্ছে না। স্টিভ বলেছে সবাই দেখল ফার্দিনান্দ সবাইকে ব্যক্তিগত কাজে বেশি বেশি খাটাচ্ছে, তখন সবাই চলে যেতে শুরু করলো। অনেক বছর পর ফার্দিনান্দ বিলিয়নিয়ার হয়ে গেছে। ভাঙ্কুভার, সিঙ্গাপুর, মঙ্গোলিয়ার কপার আর সোনার খনির এক্সিকিউটিভ। তার সাথে আমার দেখা হয় নিউ ইয়র্কে। দেখা করে এসে আমি স্টিভকে মেইল করে জানাই দেখা হওয়ার কথা। 1 ঘন্টার ভেতর স্টিভ আমাকে ফোন করে ফার্দিনান্দের কোনো কথা শুনতে নিষেধ করে। ও জানায় ফার্দিনান্দের খনির কারণে কিছু এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়েছিল, ফলে কিছু ঝামেলায় পড়ে সে। আর সেটা একটা বিহিত করার জন্য সে স্টিভকে বিল ক্লিন্টনের সাথে কথা বলতে বলেছিল, কিন্তু স্টিভ কোনো রকম রেসপন্স করেনি। স্টিভের ভাষায় ফার্দিনান্দ সবসময় নিজেকে আধ্যাত্মিক মানুষ হিসেবে দাবি করেছে, কিন্তু শেষে এসে দেখা গেল সে আর 5টা লোকের মতোই। ছোটবেলায় একজনকে আধ্যাত্মিক মানুষ হিসেবে দেখার পর বড় হয়ে যখন দেখা যায় সে খনির মালিক, তখন মানতে বেশ কষ্টই হয়। ড্রপ আউট। কিছুদিনের মধ্যে কলেজ স্টিভের জন্য বিরক্তিকর হয়ে উঠল। একবার ওজনিয়াক ওর কাছে এলো। ও অভিযোগ করল, আরে বিরক্ত লাগছে, মনে হয় মাস্টাররা কলেজের সব কোর্স আমাকে দিয়েই করাতে চায়। ওজনিয়াক উত্তর দিল, আমি হলে কিন্তু এই সুযোগ জীবনেও ছাড়তাম না। কলেজের চেয়ে ডান্স ক্লাসই স্টিভের বেশি ভালো লাগতে শুরু করলো, কারণ সেখানে নাচানাচি তো হয়ই, সাথে ফাউ হিসেবে মেয়েদের সাথে কিছুটা সময়ও কাটানো যায়। যাই হোক, এক সময় স্টিভ নিজেও অপরাধবোধ করতে শুরু করলো। স্টিভ বলেছে, আমার ওয়ার্কিং ক্লাস মা বাবা কষ্ট করে আমার টিউশন ফিস দিচ্ছে, আর আমি কলেজে বসে খাচ্ছি দাচ্ছি, ফুর্তি করছি। জিনিসটা কেমন কষ্ট দিতে শুরু করলো আমাকে। আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না জীবনে কি হতে বা করতে চাই, আর কলেজ কিভাবে আমাকে জীবনের লক্ষ্য পূরণে হেল্প করবে এই ব্যাপারেও আইডিয়া ছিল না। তো ভাবলাম পড়াশোনা বাদ দেওয়াই ভালো, সবার জন্যই। রিড কলেজ যে স্টিভের একেবারেই ভালো লাগছিল না সেরকম না। ও শুধু টিউশন ফি আর বিরক্তিকর ক্লাসগুলো থেকে মুক্তি দরকার ছিল ওর। রিড কলেজের ডিন জ্যাক ড্যাডম্যান বলেছে স্টিভের মধ্যে এক অনুসন্ধিৎসা ছিল, ও সবকিছু বুঝে করতে চাইতো। যাই হোক, টিউশন ফি দেয়া বন্ধ করে দেওয়ার পরও ড্যাডম্যান স্টিভকে ক্লাস করতে দিত, ডরমেটরিতে ঘোরাঘুরি করতে দিত। ড্রপ আউট হওয়ার পর স্টিভ পছন্দমতো ক্লাসে গিয়ে ক্লাস করা শুরু করলো। যখন যে ক্লাসে ইচ্ছা হয় সেটাতেই ঢুকে পড়ে। এক সময় ক্যালিগ্রাফি ক্লাসটা ওর ভালো লাগতো। ক্যাম্পাসে সুন্দর করে আঁকা একটা পোস্টার দেখে স্টিভের ক্যালিগ্রাফির প্রতি আকর্ষণ তৈরি হয়। ওইখান থেকে ওর আর্টের প্রতি আগ্রহের ব্যাপারটা লক্ষ্য করা যায়। পরবর্তীতে স্টিভ যত প্রোডাক্ট লঞ্চ করেছে তার প্রায় সবগুলোতেই আমরা প্রযুক্তি আর আর্টের একটা মিশেল খুঁজে পেয়েছি। স্টিভ বলেছে, আমি যদি কলেজ থেকে ড্রপ আউট না হতাম তাহলে হয়তো ম্যাকে কখনোই মাল্টিপল টাইপফেস আসতো না। আর উইন্ডোজ যেহেতু এই আইডিয়া ম্যাকের কাছ থেকে নিয়েছে, তাই আলটিমেটলি কোনো পার্সোনাল কম্পিউটারে এই মাল্টিপল টাইপফেস জিনিসটাই থাকতো না। একটা সময় কিছুটা বোহেমিয়ান জীবন কাটিয়েছে স্টিভ। খালি পায়ে ঘোরাঘুরি করত, বরফ পড়লে স্যান্ডেল পরত, $20 দিয়ে গ্যারেজের ভেতর একটা রুম ভাড়া করে থাকত, আর জেন আর হরেকৃষ্ণ মন্দিরে যাতায়াত চলতেই থাকলো। কলেজের সাইকোলজি ল্যাবে ইলেকট্রনিক্স জিনিসপত্র দেখাশোনার একটা চাকুরি নিল। ওর গার্লফ্রেন্ড ক্রিসান ব্রেনান মাঝে মাঝে আসতো দেখা করতে, কিন্তু প্রেমের রং ততদিনে খানিকটা ফিকে হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছি স্টিভ জবস এর 4র্থ পর্ব তথা 4র্থ অধ্যায়, আটারি আর ইন্ডিয়া,
জেন এবং আর্ট অব গেম ডিজাইন। আটারি 18 মাস রিড কলেজের ক্যাম্পাসে ঘোরাঘুরি করে স্টিভ লস অ্যাল্টোতে মা বাবার কাছে ফিরে আসলো। ভাবলো একটা কাজ খুঁজে নেবে। সে সময় ওই এলাকাটায় কাজ পাওয়া খুব একটা কঠিন ছিল না। একদিন চোখে পড়ল মজা নাও টাকা কামাও লেখা একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেখে স্টিভ গেল গেমস প্রস্তুতকারক প্রতিষ্ঠান আটারির অফিসে। গিয়ে বলল, একটা কাজ না দেয়া পর্যন্ত এখান থেকে যাব না। আটারির প্রতিষ্ঠাতা নোলান বুশনেল আর এক বিখ্যাত চরিত্র। অবশ্য তখনও খ্যাতি ছড়ানো অনেকটাই বাকি। তার কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিল অ্যালকর্ন। স্টিভ যখন আটারির অফিসের সামনে, তখন চিফ ইঞ্জিনিয়ার অ্যালকর্ন এসে নোলানকে বলল, একটা ছেলে এসেছে, বলছে কোনো কাজ না দিলে এখান থেকে যাবে না। কি করব এখন? পুলিশ ডাকবো? নোলান বলল, না দরকার নাই, ভেতরে আসতে দাও। এভাবে স্টিভ আটারির প্রথম 50 জন কর্মচারীর একজন হয়ে উঠল। বেতন ঘণ্টাপ্রতি $5। পরে অ্যালকর্ন বলেছে, কলেজ ড্রপ আউট একটা ছেলেকে কাজ দিতে গিয়ে কেমন অস্বস্তি লাগছিল, কিন্তু ওর মধ্যে কিছু একটা ছিল, বিশেষ করে ওর বুদ্ধি, শক্তিমত্তা আর ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহটা আমার খুব ভালো লেগেছিল। স্টিভ যে ইঞ্জিনিয়ারের আন্ডারে কাজ করতে শুরু করলো, তার নাম ডন ল্যাং। কাজ শুরু করার পরদিনই ল্যাং স্টিভের নামে অ্যালকর্নের কাছে অভিযোগ করল। কিছুদিনের মধ্যেই ল্যাংয়ের মতো আরো অনেকে চাচ্ছিল স্টিভকে বের করে দেয়া হোক, কিন্তু বুশনেল চাচ্ছিল না। বুশনেলের ভাষায় স্টিভ একটু অন্যরকম ছিল, কিন্তু আমি ওকে পছন্দ করতাম, তাই ওকে যেতে দিতে চাইনি। সমস্যা সমাধানের জন্য ওকে রাতের শিফটে কাজ করতে বললাম। ল্যাং আর তার দলবল যখন বেরিয়ে যেত, স্টিভ তখন কাজ করতে ঢুকত। আস্তে আস্তে স্টিভ কাঠখোট্টা মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠল সহকর্মীদের মাঝে। কিন্তু এরকম অজ্ঞাত আচরণ সত্ত্বেও আটারের কর্তারা ওকে পছন্দ করতে শুরু করলো। কিছু কিছু গেমসে মজার মজার ডিজাইন যোগ করে স্টিভ গেমসগুলো আরো মজার করে তুলল। আর স্টিভ নিজেও আটারের গেমস পছন্দ করত, কারণ সেগুলো খুবই সহজ ধরনের হতো। যে কোনোদিন খেলেনি সেও এসে খেলতে পারবে, এই ব্যাপারটাই স্টিভের ভালো লাগতো। সহকর্মীদের সবাই যে ওকে অপছন্দ করত সেরকমও নয়। সেখানে স্টিভের বন্ধুত্ব হয় রন ওয়েনের সাথে। রন আগে একটা কোম্পানি খুলেছিল, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। মূলধন হারিয়ে আটারিতে জয়েন করে। এই রনের কাছ থেকেই স্টিভের মাথায় নিজের একটা কোম্পানি তৈরি করার ব্যাপারটা ঢোকে। স্টিভ বলেছে, রন খুব ভালো একজন মানুষ, তার কাছে থাকতে সবসময় ভালো লাগতো আমার। জীবনে আমি ওর মতো মানুষের সংস্পর্শ খুব বেশি পাইনি। একদিন স্টিভ রনকে বলল, আমি $50,000 ম্যানেজ করতে পারবো, চলো একসাথে নিজের একটা ব্যবসা শুরু করি। রন গোয়ালপোড়া গরু, সে সাথে সাথে আইডিয়া বাতিল করে দিল। এক উইকেন্ডে স্টিভ রনের বাড়িতে গেল। কথায় কথায় রন বলল, তোমাকে একটা কথা বলতে চাই। আমার মনে হয় আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। তুমি গে, বলল স্টিভ। রন বলল, হ্যাঁ। স্টিভের আগে কোনো গে বন্ধু ছিল না। সে বলল, আচ্ছা, যখন তুমি সুন্দরী মেয়েকে দেখো তখন তোমার কেমন লাগে? সুন্দর একটা ঘোড়া দেখলে তোমার যেমন মনে হয় তুমি এটাকে পছন্দ করো, ঘোড়াটার সৌন্দর্য তোমার ভালো লাগে, কিন্তু তুমি ওটার সাথে ঘুমাতে চাও না। মেয়েদের ক্ষেত্রে আমারও অনেকটাই তাই। তবে এসব ব্যাপারে কখনোই ওদের বন্ধুত্বের মধ্যে কোনো রকম ঝামেলা তৈরি হয়নি। ইন্ডিয়া স্টিভকে ইন্ডিয়া যাবার জন্য উৎসাহিত করেছিল রবার্ট ফ্রেডল্যান্ড। ফ্রেডল্যান্ড ভারতে এসে নিম কারলি বাবার শিষ্য হয়। সব দিক দেখে স্টিভেরও মনে হলো ওরও যাওয়া উচিত। ভারতে যাওয়াটা আমার জন্য কৌতূহলের বশবর্তী হয়ে যাওয়া বা ঘুরতে যাওয়ার মতো কিছু ছিল না। ব্যাপারটা আমার জন্য ছিল সিরিয়াস। নিজেকে খুঁজতে গিয়েছিলাম বলতে পারো। আসলে আমি জানতে চাইতাম কে আমি, কেন আমি, আসলে আমি কি চাই, কেন এসেছি দুনিয়ায়। ও যখন অফিসে গিয়ে বলল ও চাকুরি ছেড়ে দিয়ে ভারতে কোনো এক গুরুর খোঁজে যেতে চায়, তখন সবাই বেশ মজা পেল। অ্যালকর্নের ভাষায় স্টিভ এসে বলল, ভারতে যেতে চায়, সেজন্য কিছু টাকা দরকার। আমি বললাম, এসব কি ঢং শুরু করলে, বলে বিদায় করে দিলাম ওকে। তারপর অ্যালকর্নের মাথায় একটা আইডিয়া আসলো। কিছুদিন আগে আটারি মিউনিকে প্রোডাক্ট রপ্তানি করতে শুরু করেছে, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল। আটারির গেমসগুলো আমেরিকান বাজারের কথা মাথায় রেখে তৈরি করা। আমেরিকায় প্রতি সেকেন্ডে 6টা ফ্রেম হিসেবে গেমস বানানো হয়, কিন্তু ইউরোপে প্রতি সেকেন্ডে 5টা ফ্রেম চলে। অ্যালকর্ন স্টিভকে পাঠালো মিউনিখে। যদি এই সমস্যার একটা সমাধান করতে পারে তাহলে কিছু বাড়তি টাকা দেয়া হবে। মিউনিখ থেকে ভারত কাছেই, অন্তত আমেরিকার তুলনায় কাছে। স্টিভ রাজি হয়ে গেল। মিউনিখে কিছুদিন কাটালো, সমস্যারও সমাধান করলো,
কিন্তু আটারির জার্মান ম্যানেজারের সাথে ঝামেলা হয়ে গেল। অ্যালকর্নকে কমপ্লেইন করল ম্যানেজার, স্টিভের আচরণ নাকি খুবই খারাপ। অ্যালকর্ন বলেছে, সব শুনে আমি বললাম, স্টিভ নিজের কাজ ঠিকমতো করেছে তো? ম্যানেজার বলল, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে, যদি তোমার সমস্যা হয় তাহলে ওর মতোই আরো লোক পাঠাচ্ছি। ম্যানেজারের অবস্থা বেগতিক দেখে চুপ মেরে গেল। আটারের সব বিপণনের কাজ হতো টুরিন শহর থেকে। টুরিনে স্টিভের বেশ ভালো সময় কাটলো। স্টিভের ভাষায়, টুরিনে যে কয়টা সপ্তাহ ছিলাম খুব ভালো কেটেছিল। ওখানকার ডিস্ট্রিবিউটর আমাকে রাতে খাওয়ানোর জন্য যে ক্যাফেটাতে নিয়ে যেত, সেখানে কোনো মেনু ছিল না। তুমি যা খেতে চাও তাই বানিয়ে দেয়া হবে। বেশ মজা লাগতো আমার। টুরিন থেকে স্টিভ গেল সুইজারল্যান্ডের লুগানোতে। সেখানে ফ্রেডল্যান্ডের এক আঙ্কেলের সাথে কিছুদিন থেকে সেখান থেকে সোজা ভারত। ও যখন নয়াদিল্লিতে, তখন এপ্রিল মাস। এয়ারপোর্টে নেমেই ওর মনে হলো পায়ের নিচে কোথাও একটা চুলা জ্বলছে। যে হোটেলে ওঠার কথা ছিল সেটাতে জায়গা না পেয়ে অন্য একটাতে গিয়ে উঠল। কিন্তু কপাল খারাপ ওর। স্টিভ বলেছে কয়েকদিনের মধ্যে পেটের অসুখ হয়ে গেল। আমি খুব খুব অসুস্থ হয়ে পড়লাম। 1 সপ্তাহের মধ্যে ওজন 160 পাউন্ড থেকে 120 পাউন্ডে নেমে এলো। একটু সুস্থ হতেই দিল্লি ছেড়ে আসলো হরিদ্বার। জায়গাটা ভারতের পশ্চিমে। তখন ওখানে কুম্ভ মেলা চলছিল। এমনিতে শহরের জনসংখ্যা 1 লাখের মতো, কিন্তু মেলা উপলক্ষে প্রায় 10 মিলিয়ন মানুষ এসেছে শহরে। কয়েকদিন থাকার পর স্টিভ সেখান থেকেও সটকে পড়ার সিদ্ধান্ত নিল। সেখান থেকে গেল নাইনিতল। হিমালয়ের পায়ের কাছে এই গ্রাম। নিম কারলি বাবার আস্তানা এখানেই। কিন্তু স্টিভ পৌঁছানোর আগেই নিম কারলি বাবা ইহলোক ত্যাগ করেছে। সেখানে স্থানীয় একটা ফ্যামিলির সাথে থাকতে শুরু করলো। একটা রুম ভাড়া নিল, আর ওই ফ্যামিলিতেই খাওয়ার ব্যবস্থা হলো। স্টিভ বলেছে ওখানে অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইটার একটা ইংরেজি কপি ছিল। কিছু করার নেই বলে বইটা এতবারই পড়েছিলাম যে প্রায় মুখস্থ হয়ে গেল। তবে গ্রামের আলো বাতাসে আমার শরীর খানিকটা সুস্থ হয়ে উঠল। এই সময় স্টিভের কাছে খবর আসলো স্থানীয় এক ধনী ব্যবসায়ীর বাড়িতে এক সাধু আস্তানা গেড়েছে। ভালো সুযোগ, সোজা চলে গেল সেখানে। আর এইসব আস্তানার খাবার সবসময় ওর ভালো লাগতো। স্টিভ খাচ্ছিল, সাধু বাবা এসে দাঁড়ালো ওর সামনে। ওকে ধরে বাইরে নিয়ে আসলো। ওর দিকে তাকিয়ে হাসতে লাগলো পাগলের মতো। সাধুর বয়স স্টিভের মতোই। হাসতে হাসতে সাধু বলল, তুমি তো এখনো কচি খোকাই আছো। তারপর ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল একটা টিলার ওপর। পাশে একটা কুয়া আর একটা পুকুর। ঘটনা বলতে গিয়ে স্টিভ বলেছে, সেখানে বসিয়ে সাধু একটা খুর বের করলো। আমি ভাবলাম লোকটা পাগল নাকি, আর পাগলের হাতে খুর দেখে একটু ভয় করতে লাগলো। তখন আমার মাথা ভর্তি লম্বা লম্বা চুল। সাধু সাবান লাগিয়ে আমার চুল কামাতে কামাতে বলল, চুল আমার স্বাস্থ্যের জন্য ভালো না। গ্রীষ্মের শুরুর দিকে ড্যানিয়েল কটকে ভারতে আসলো। স্টিভ তার সাথে দেখা করার জন্য আবার নয়াদিল্লিতে গেল। দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলো, কখনো লক্ষ্য নির্দিষ্ট, কখনো অনির্দিষ্ট। কিন্তু এবার আর কোনো গুরু বা সাধু নয়, অন্য কোনো স্বাভাবিক উপায়ে আধ্যাত্মিক শান্তি লাভের আশায়। মানালিতে এসে যখন কটকের ব্যাগ চুরি হয়ে গেল, তখন স্টিভই সব খরচ বহন করেছে। ভারতে যে 7 মাস ছিল, এর মধ্যে স্টিভ ওর বাবা মার সাথে খুব একটা যোগাযোগ করেনি। মাঝে মাঝে দিল্লিতে আসলে আমেরিকান এক্সপ্রেস থেকে একটা মেইল পাঠাতো, এর বেশি কিছু নয়। হঠাৎ একদিন অকল্যান্ড এয়ারপোর্ট থেকে ওর ফোন পেয়ে পল আর ক্লারা বেশ অবাকই হয়েছিল। তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসলো এয়ারপোর্টে। স্টিভ বলেছে, আমার মাথা কামানো, গায়ে ইন্ডিয়ান পোশাক, রোদে পুড়ে গায়ের রং তামাটে হয়ে গেছে। প্রথমে মা বাবা আমাকে চিনতেই পারেনি। 4-5 বার আমার পাশ দিয়ে গেল, কিন্তু খেয়াল করলো না। পরে ভালো করে দেখে চিনতে পারলো। ভারত থেকে ফিরে মা বাবার সাথেই থাকতে শুরু করলো। সকাল সন্ধ্যা ধ্যান করে, জেন নিয়ে পড়াশোনা করে। খোঁজ। পূবের আধ্যাত্মিকতায় স্টিভের এই আকর্ষণ মোটেও হুজুগে টাইপ ছিল না। স্টিভের পুরো জীবনই এর দ্বারা প্রভাবিত। ভারত ভ্রমণের অনেক বছর পর লস অ্যাল্টোতে নিজের বাগানে বসে স্টিভ বলেছে, ইন্ডিয়াতে আমি সাংস্কৃতিগত বিরাট একটা পার্থক্য দেখেছি। ভারত আর এর পার্শ্ববর্তী দেশগুলোতে মানুষের চালিকা শক্তি তাদের মন। পশ্চিমাদের মতো তারা শুধু মাথা খাটিয়ে কাজ করে না, অনেক সময় তাদের কাজের চালিকা শক্তিও মন। আমারও মনে হয় এই মন খুব পাওয়ারফুল জিনিস। এই বিশেষ ভাবনাটা আমার জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। কট্টর যুক্তি দিয়ে সবকিছু বিচার করার যে মানসিকতাটা পশ্চিমাদের মধ্যে আছে, সেটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি না। সচেতনভাবে এটা তাদের শেখানো হয়েছে। কিন্তু ভারতের গ্রামগুলোতে এসব শেখানো হয় না। তারা শেখে তাদের অভিজ্ঞতা থেকে, স্বাভাবিকভাবে।
7 মাস ভারতে থেকে আসার পর আমার সামনে পশ্চিমা বিশ্বের পাগলামোটা পরিষ্কার হয়ে গেল। একটু ভালো করে ভেবে দেখো, তোমার মন যে কতটা অস্থির সেটা বুঝতে খুব একটা কষ্ট হবে না। এবার যদি মনকে একটু শান্ত করতে চাও, তাহলে ঝামেলা আরো বেড়ে যাবে। কিন্তু সময়ের সাথে ঠিকই শান্ত হতে শুরু করবে। যখন শান্ত হতে শুরু করবে, বুঝবে তোমার মন বিকশিত হতে শুরু করেছে। তোমার চোখের সামনে থেকে অনেকগুলো পর্দা সরে যাবে। আরো অনেক কিছু দেখবে তুমি, যা আগে দেখোনি। আমার জীবনে জেন এর একটা প্রভাব সবসময়ই ছিল। একবার ভাবলাম জাপানের এইহেইজি মনস্টারিতে যাব, কিন্তু এসব ব্যাপারে আমার যে উপদেষ্টা ছিল সে আমাকে জাপানে যেতে নিষেধ করল। সে বলল ওখানে এমন কিছু নেই যা এখানে পাওয়া যাবে না। সে ঠিকই বলেছিল, কারণ মন থেকে খুঁজলে ঈশ্বরকে দরজার সামনেই পাওয়া যায়। বাস্তবে দরজার সামনে ঈশ্বরকে না পেলেও হাতের কাছেই স্টিভ একজন শিক্ষক পেয়ে গেল, সঞ্জু সুজুকি। জেন মাইন্ড, বিগিনার্স মাইন্ড এইসব বিখ্যাত বইয়ের লেখক, সান ফ্রান্সিসকো জেন সেন্টারের পরিচালক। প্রতি বুধবার সুজুকি লস অ্যাল্টোতে আসত। সেখানে তার অনুসারীদের সাথে আলোচনা করত, কথাবার্তা বলতো। স্টিভও সাঙ্গোপাঙ্গ নিয়ে যেত সেখানে। সাঙ্গোপাঙ্গ বলতে গার্লফ্রেন্ড ক্রিসান বেনান, ড্যানিয়েল কটকে আর ড্যানিয়েলের গার্লফ্রেন্ড এলিজাবেথ হোমস। কিছুদিন পর স্টিভ সুজুকির অ্যাসিস্ট্যান্ট কোবুন চিনোকে লস অ্যাল্টোতে একটা শাখা খোলার প্রস্তাব দিয়ে বসল। স্টিভ মাঝে মাঝে তাসাজারা জেন সেন্টারে যেত। এখানে চিনোকোবুন মেডিটেশন শেখাতো। স্টিভ বেশ ভালোভাবেই মনোনিবেশ করলো এদিকে। প্রায় প্রতিদিনই কোবুনের সাথে দেখা করতে শুরু করলো। স্টিভের নিজের ভাষায়, আমি যতটা সম্ভব সময় কাটাতে শুরু করলাম কোবুনের সাথে। কোবুনের স্ত্রী ছিল নার্স, রাতে ডিউটিতে যেত, তাই আমাদের আড্ডাটা সাধারণত সন্ধ্যায় বসত। স্টিভের পুরোপুরি ধর্মকর্মে মনোনিবেশ করা উচিত কিনা এই নিয়েও আলোচনা হতো ওদের ভেতর। কিন্তু কোবুনের মতে সে কাজের পাশাপাশিও ধর্মীয় কাজ চালাতে পারে, সেটা ভালো। স্টিভ আর কোবুনের এই সুসম্পর্ক ছিল সুদীর্ঘ। পরিচয়ের প্রায় 7 বছর পর স্টিভের বিয়েতে যাজকের ভূমিকায় ছিল কোবুন। জেনে শুনে নিজেকে কষ্ট দেওয়ার ব্যাপারটা স্টিভের জন্য অনেকটা প্রাচীন স্ক্রিম থেরাপির মতো কাজ করেছে। আধুনিককালে এই থেরাপি মনস্তত্ত্ববিদ আর্থার জেনোভের মাধ্যমে ব্যাপক সমাদৃত হয়েছে। এই থেরাপি ফ্রুডিয়ান থিওরি মেনে কাজ করে। ছোটবেলার কোনো বিষয় ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মানসিক সমস্যা তৈরি হয়, তাহলে রোগীকে বারবার সেই একই রকম সমস্যার সম্মুখীন করে চিকিৎসা করা যায়। আর্থার জেনোভের অনুগামী কিছু লোক ইউগিনির একটা পুরনো হোটেলে অরিয়ন ফিলিং সেন্টার নামে একটা প্রতিষ্ঠান চালাতো। 1974 সালে স্টিভ $1000 খরচ করে সেখানে একটা 12 সপ্তাহের একটা কোর্স কেনে। আমিও কোর্সটা করতে চেয়েছিলাম, কিন্তু টাকা ছিল না বলে করতে পারিনি, বলেছে ড্যানিয়েল কটকে। নিজের জন্মদাতা মা বাবাকে না জানার জন্য স্টিভের মধ্যে একটা কষ্ট ছিল। অনেকের কাছে, বন্ধুর কাছেই ও বলেছে এই ব্যাপারে। ফ্রেডল্যান্ডের ভাষায় নিজের মা বাবার সম্পর্কে জানতে চাইত স্টিভ। স্টিভের কাছে এই জানতে চাওয়ার কারণ, এর ভেতর দিয়ে হয়তো নিজের সম্পর্কে হয়তো আরও কিছু জানতে পারত ও। আসলে মা বাবার সম্পর্কে জানার জন্য স্টিভ একবার প্রাইভেট ইনভেস্টিগেটরের শরণাপন্ন হতে চেয়েছিল, কিন্তু পরে পল ক্লারা কষ্ট পেতে পারে ভেবে আর করেনি। এলিজাবেথ হোমসের ভাষায়, আমার মনে হয় অ্যাডপ্টেড চাইল্ড ছিল। এই ব্যাপারটা মানতে স্টিভের বেশ কষ্ট হতো। এই জন্য হয়তো ওর মধ্যে ইমোশনকে কন্ট্রোল করার একটা প্রচেষ্টা সবসময়ই লক্ষ্য করা যেত। হোমসের এই বক্তব্যের সাথে স্টিভও খানিকটা একমত হয়েছে। স্টিভ বলেছে, ব্যাপারটা যে আমার মধ্যে একদমই কোনো প্রভাব ফেলেনি সেরকম না, তবে এই ব্যাপারে সবচেয়ে বেশি খোলামেলা ছিল গ্রেগ ক্যালহোনের সাথে। ক্যালহোন বলেছে এই ব্যাপারে স্টিভ অনেক কিছুই বলেছে। ওর কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার একটাই ছিল যে ওকে ছেড়ে যাওয়া হয়েছে, কেউ ওকে ছেড়ে গেছে। আর এই কেউ যেন তেন কেউ নয়, ওর মা বাবা। 1970-এর দিকে জন লেননকেও স্টিভের মতো স্ক্রিম থেরাপির ভেতর দিয়ে যেতে হয়েছে। সেই বছরের ডিসেম্বরের দিকে লেনন প্লাস্টিক অনো ব্যান্ডের সাথে তার বিখ্যাত মাদার গানটা রিলিজ করে। গানে লেনন তার নিজের মা বাবার কথা বলেছে। লেনন যখন একবারে ছোট তখন বাবা তাকে ছেড়ে যায়, আর যখন টিনেজার তখন মাকে মেরে ফেলা হয়। গানের কথাগুলো ছিল এইরকম, মাম্মা ডোন্ট গো, ড্যাডি কাম হোম। গানটা স্টিভেরও খুব প্রিয় ছিল, মাঝে মাঝেই তাকে শুনতে দেখা যেত। যাই হোক, স্টিভ পরে যদিও বলেছে জেনোভের কোর্স খুব একটা কাজে আসেনি, কিন্তু এলিজাবেথের মতে কোর্সটা করার পর ওর মধ্যে কিছু পরিবর্তন এসেছিল। ওকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী আর নিশ্চিত মনে হচ্ছিল। একটা প্রশান্ত ভাব চলে এসেছিল। নিজের এই আত্মবিশ্বাসকে অন্যের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা ক্ষমতা স্টিভের মধ্যে ছিল। ওর প্ররোচনায় কেউ কেউ এমন অনেক কাজ করে ফেলত যা করতে পারবে বলে জানতই না। একবার
প্রেমজনিত কারণে এলিজাবেথ বেশ আপসেট ছিল, আর স্টিভ ওকে নিয়ে গাড়িতে কোথাও যাচ্ছিল। হঠাৎ স্টিভ এলিজাবেথকে বলল গাড়ি চালাতে। এলিজাবেথের অবস্থা গাড়ি চালানোর মতো নেই, মানে এলিজাবেথ নিজেও জানতো না যে গাড়ি চালাতে পারবে, কিন্তু স্টিভ বলল চালাতে হবে। এলিজাবেথ বলেছে ও আমাকে জোর করেই ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে নিজে ঘুমিয়ে পড়ল। স্টিভ যে কাউকে দিয়ে যে কোনো কাজ করাতে পারত। সেদিন ও নিজের জীবন আমার উপর ছেড়ে দিয়েছিল, সেজন্য হয়তো আমি সেই অবস্থাতেও গাড়ি চালাতে পেরেছিলাম। সোজা কথা, ওর যদি মনে হয় কিছু একটা হওয়া দরকার, তাহলে ও সেটাকে হইয়েই ছাড়বে। ফিরে আসা ১৯৭৫-এর প্রথম দিকের ঘটনা। অ্যালকর্ন অফিসে বসে আছে। রনওয়ে হুড়মুড় করে অ্যালকর্নের ঘরে ঢুকে বলল, স্টিভ ফিরে এসেছে। তাই নাকি? ভেতরে নিয়ে এসো তাড়াতাড়ি, বলল অ্যালকর্ন। স্টিভ খালি পায়ে স্যাফরনের আলখাল্লা গায়ে ভেতরে ঢুকল। অ্যালকর্নকে বলল, আমি কি তোমার চাকরিটা ফেরত পাবো? অবশ্যই, উত্তর দিল অ্যালকর্ন। পরে অ্যালকর্ন বলেছে, তখন ওকে দেখতে পুরো হরে কৃষ্ণ দলের লোকেদের মতো লাগছিল, কিন্তু ওকে ফিরে পেয়ে সত্যিই ভালো লাগছিল। আবার শুরু হলো আগের মতোই রাতে ডিউটি করতে লাগলো স্টিভ। ওজনিয়াক তখন এইচপিতে চাকরি করত, পাশে একটা ফ্ল্যাটে থাকতো। মাঝে মাঝে আড্ডা দিতে চলে আসতো স্টিভের বাসায়। সেই সময়ই, মানে ১৯৭৫-এর গ্রীষ্মের শেষের দিকে, নোলাল বুশনেল ভাবল পং গেমসটাকে ডাবল প্লেয়ার থেকে সিঙ্গেল প্লেয়ারে নিয়ে আসতে হবে, কিছু পরিবর্তন দরকার। ডেকে পাঠালো স্টিভকে, বুঝিয়ে দিয়ে বলল কাজটা শুরু করতে, সাথে অফার দিল ৫০টার যত কম চিপ ব্যবহার করে গেমসটা আনতে পারবে তত বোনাস। অফার পেয়ে স্টিভ গেল ওজনিয়াকের কাছে। ওজনিয়াকও অনেকে খেলবে এরকম একটা গেমস তৈরির সুযোগ পেয়ে বিরাট খুশি। স্টিভ অবশ্য বোনাসের কথাটা বলল না, আর সময়টাও একটু কমিয়ে বলল ৪ দিনের মধ্যে শেষ করতে হবে। অন্য আরও একটা কাজ ছিল ওর, এই জন্যই সময়টা কমিয়ে দেয়া। ওজনিয়াক বলেছে যে গেমস তৈরি করতে যে কোনো ইঞ্জিনিয়ার কয়েক মাস সময় নেবে, সেই গেমসের জন্য সময় ৪ দিন। আমি ভেবেছিলাম আমার দ্বারা হবে না, কিন্তু স্টিভ শেষ পর্যন্ত আমাকে দিয়ে কাজটা করাতে পেরেছিল। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে দুজনে যেত আটারির অফিসে। সারা রাত কাজ করত। ওজনিয়াক ডিজাইন দিত আর স্টিভ চিপ বসাতো। স্টিভ যখন চিপ বসানোর কাজ করত, তখন আমি বসে বসে আমার সবচেয়ে প্রিয় গেম গ্যান্ট্যাক ১০ খেলতাম। স্মৃতি আওড়াচ্ছিল ওজনিয়াক। মজার ব্যাপার হলো ৪ দিনের মধ্যেই কিভাবে যেন গেমটা রেডি করে ফেলল স্টিভ আর ওজনিয়াক। চিপ লাগলো ৪৫টা। বুশনেল তো বিরাট খুশি, ৫টা চিপের জন্য বোনাসও পেল স্টিভ। কিন্তু ওজ এই বোনাসের কথা জেনেছে আরো ১০ বছর পর। জানার পর দুজনের মধ্যে একটা মন কষাকষি তৈরি হলো। ওজ ব্যাপারটাতে কষ্ট পেয়েছিল। সে বলেছে, স্টিভ আমাকে বলতে পারত, হয়তো ওর টাকাটা দরকার ছিল, কিন্তু আমাকে বললে কি আমি দিতাম না? যতই হোক, ও তো আমার বন্ধু, আর সবাই চায় বন্ধুর পাশে দাঁড়াতে। স্টিভ যখন বুঝলো ওজ ব্যাপারটা জানতে পেরেছে, তখন ওজকে ফোন করে বলেছিল এরকম কিছু করলে অবশ্যই ওর মনে থাকতো। যেহেতু এরকম কিছু মনে নেই, তাই ওরকম কিছু করেনি বলেই ওর বিশ্বাস। এই সম্পর্কে স্টিভ বলেছে, এই অভিযোগ কেন আসছে জানি না, আমি সবসময় আয়ের অর্ধেক টাকা ওজকে দিয়েছি। এভাবেই আমরা বছরের পর বছর একসাথে কাজ করেছি। ১৯৭৮ সালের পর ও অ্যাপেলের জন্য এতটুকুও কাজ করেনি, কিন্তু আমি সবসময়ই অ্যাপেল থেকে ওর পাওনাটা ওর কাছে পৌঁছে দিয়েছি। এদিকে অ্যালকর্ন আর বুশনেল কিন্তু বলেছে $৩৫০ একটা বোনাস দেয়া হয়েছিল। যাই হোক, ওজ এসব নিয়ে আর মাথা ঘামায়নি। স্টিভ জটিল চরিত্রের মানুষ, আর সব সফল মানুষদের মতো অন্যকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারাটাও ওর সাফল্যের একটা কারণ। নিজের জন্য অন্যকে ব্যবহার করাটা একটু দৃষ্টিকটু হয়তো দেখায়, কিন্তু সফল হতে হলে অন্যকে ব্যবহার করতে জানতে হবে। আটারির অভিজ্ঞতা স্টিভের অনেক কাজে দিয়েছিল, বিশেষ করে ব্যবসা আর ডিজাইনের ক্ষেত্রে। প্রোডাক্টকে ইউজার ফ্রেন্ডলি করার যে ব্যাপারটা আটারির ছিল, সেটা অ্যাপেলেও দেখা যায়। অ্যালকর্নের ভাষায় নোলান আর স্টিভের মধ্যে অনেক মিল পাওয়া যায়। যদিও নোলান স্টিভের মতো কড়া মানুষ না, তারপরেও নোলানকে স্টিভের পথপ্রদর্শক বলা যেতেই পারে। নোলাল বুশনেলও একই সুরে কথা বলেছে, শুধু যোগ করেছে একজন উদ্যোক্তার যত গুণ থাকা উচিত তার সবগুলোই স্টিভের মধ্যে ছিল। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। অধ্যায় ৫, দি অ্যাপল এক। শুরু, গুছিয়ে নেয়া, লেগে যাওয়া। ভালোবাসার মেশিন। ১৯৬০-এর দিকে সান ফ্রান্সিসকো আর সান্টা ক্লারা ভ্যালিতে অনেকগুলো সাংস্কৃতিক স্রোতের সঙ্গম ঘটেছিল।
সামরিক প্রতিষ্ঠানগুলোর শুরু করা টেকনোলজির রেভলিউশনের সাথে যোগ হয় বিভিন্ন ইলেকট্রনিক প্রতিষ্ঠান। এই যেমন বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানি, মাইক্রোচিপ প্রস্তুতকারক, ভিডিও গেম ডিজাইনার, অনেকগুলো কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। এগুলোর হাত ধরে আগালো হ্যাকার কালচার। ওয়ারহেডস, ফ্রিকার্স, সাইবারপাক্স, হোবিস্টস এসব হ্যাকার গ্রুপ ছিল তৎকালীন হ্যাকার কালচারের প্রাণ। এছাড়া এলএসডি নিয়ে কাজ শুরু করে কিছু একাডেমিক গ্রুপ। এদের মধ্যে আর্গুমেন্টেশন রিসার্চ সেন্টারের ডোগ অ্যাঞ্জেলবার্ট পরবর্তীতে কম্পিউটারের মাউস আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অনেক উন্নতি সাধন করেন। এসবের সাথে হিপি মুভমেন্ট, বিরোধীদলীয় রাজনৈতিক তৎপরতা, বেরকেলের বাকস্বাধীনতা আন্দোলন তো ছিলই। এত সব কিছুর মাঝে বসেছিল স্টিভের আত্ম উন্নয়নের প্রজেক্ট, যেমন জেন ও হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা, মেডিটেশন, ইয়োগা, ক্রিম থেরাপি, এইসব আরও অনেক কিছু। এই অনেক কিছু সংমিশ্রণ স্টিভের মধ্যে বেশ ভালো পরিবর্তন এনেছিল, আর সেই পরিবর্তন খুব ভালোভাবেই গেঁথে গিয়েছিল ওর মধ্যে। স্টিভ বলেছে, এলাকার ভাবটা এমন যেন সবসময় বিরাট কিছু চলছে। গ্রেটফুল ডেড, জেফারসন এয়ারপ্লেন, জোয়ান বিজ, জেনিস জ্যাপলিনের মতো বিরাট ব্যান্ড বা শিল্পী থেকে শুরু করে ইন্টিগ্রেটেড সার্কিট, হোল আর্থ ক্যাটালগ। 1968 থেকে 1972-এর মধ্যে স্টুয়ার্ট ব্যান্ডের করা আমেরিকান কাউন্টার কালচার ক্যাটালগ এর মতো সারা জাগানো অনেক কিছুর জন্মই এইখানে। প্রথম দিকে কম্পিউটারকে সবাই ভালোভাবে নেয়নি। ইতিহাসবিদ লুইস তার দি মিথ অফ দ্য মেশিন বই লিখেছেন, কম্পিউটার আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে আর ধ্বংস করছে জীবনের মূল্যবোধ। কিন্তু 1970-এর প্রথম দিকে ধারণা পাল্টে গেল। বিভিন্ন প্রশাসনিক দাপ্তরিক কাজকর্ম সহজেই নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার খুব ভালোভাবে গৃহীত হলো আর ব্যক্তিগত ভাবনা আর স্বাধীনতার প্রতীক হয়ে উঠল। জন মার্কভ কম্পিউটার আর প্রচলিত সংস্কৃতির মুখোমুখি অবস্থানের উপর করা স্টাডিতে এভাবেই বলেছিল। বিখ্যাত মিউজিশিয়ান বোনো স্টিভের বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিল। তার কথা হলো, একবিংশ শতাব্দী তৈরি করেছে স্টিভের মতো কিছু অদ্ভুত ধরনের মানুষ, কারণ তারা অন্যরকম করে ভাবতে জানত। ইংল্যান্ড, জার্মানি, জাপানের মান্দাত্তা আমলে চিন্তাভাবনা দিয়ে এ সম্ভব ছিল না। যাই হোক, ওই সময় গর্ডন ফ্রেন্স আর ফ্রেড মোর নামে দুই বন্ধু শুরু করে একটা ক্লাব, যেটাতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স নিয়ে আগ্রহীরা নিজেদের আবিষ্কার ক্লাবের সবার সাথে শেয়ার করত। ওই সময় প্রথম পার্সোনাল কম্পিউটার কিট অ্যালটায়ার বাজারে আসে। $450 দামে অ্যালটায়ার খুব আহামরি কিছু ছিল না, শুধুমাত্র পার্টসপাতি বসানো একটা বোর্ড, যা দ্বারা খুব বেশি কিছু করা সম্ভব না। কিন্তু অনেকটা অজ্ঞাতেই এই জিনিস সূচনা করে নতুন যুগের। এটা দেখেই বিল গেটস আর পল অ্যালেন সহজে ব্যবহার উপযোগী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে উঠে পড়ে লাগলো। মূলত অ্যালটায়ারের জন্য তৈরি করা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম ছিল বেসিক, BASIC। স্বাভাবিকভাবেই ওজনিয়াক আর স্টিভের চোখেও পড়ল জিনিসটা। ওদেরও যাওয়া আসা শুরু হলো ওই ক্লাবে, হোমব্রু কম্পিউটার ক্লাব। ধীরে ধীরে গ্রুপটা হোমব্রু কম্পিউটার ক্লাব নামে পরিচিত হয়ে উঠল। গ্রুপের প্রথম মিটিং অনুষ্ঠিত হয় 1975 সালের 5 মার্চ ম্যানলো পার্ক গ্যারেজে। মিটিংয়ের প্রচারণপত্রে মুর লিখেছিল, তুমি কি নিজের কম্পিউটার নিজেই তৈরি করেছ অথবা টিভি বা টাইপরাইটার বানাচ্ছ? উত্তর যদি হ্যাঁ হয়, চলে এসো আমাদের ক্লাবে, পরিচিত হও নিজের মতো মানুষগুলোর সাথে। মিটিংয়ে সেদিন প্রায় 30 জন আসলো। সবাই যার যার আগ্রহের কথা শেয়ার করেছিল সবার সাথে। ওজনিয়াক খুবই নার্ভাস ছিল। ওজনিয়াকের আকর্ষণ ছিল মাইক্রোপ্রসেসরের দিকে। ওই সময় ওজনিয়াক এমন একটা কিছু তৈরির কথা ভাবছিল যেটার উপর পুরো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকবে, কিবোর্ড আর মনিটর সহ একটা টার্মিনালের ডিজাইন করেছিল, যেটা দূরবর্তী অন্য যে কোনো মিনি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। আর মাইক্রোপ্রসেসর ব্যবহার করলে টার্মিনালের মধ্যে একটা মিনি কম্পিউটারের পুরো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ঢুকিয়ে দেয়া যাবে। আর তাহলেই কিবোর্ড, মনিটর, পুরো কম্পিউটার সহ একটা পার্সোনাল কম্পিউটার দাঁড়িয়ে যাবে। ওজনিয়াকের ভাষায়, এখান থেকে আমার মাথায় পার্সোনাল কম্পিউটারের আইডিয়াটা মাথায় আসে। সে রাতেই আমি একটা স্কেচ তৈরি করি। পরে এই স্কেচ থেকেই অ্যাপল 1 এর জন্ম হয়। প্রথমে ওজ ইন্টেল 8080 মাইক্রোপ্রসেসরের ব্যবহার করার কথা ভেবেছিল, কিন্তু ওটার দাম ছিল খুব বেশি, তাই অন্য কম দামি কিছু একটা ব্যবহার করার কথা ভাবছিল। এইচপির এক সহকর্মী ওকে মটোরোলা 6800 এর কথা বলল, দাম $40। কিছুদিন পর MOS টেকনোলজির আরেকটা মাইক্রোপ্রসেসরের কথা শুনল মটোরোলা 6800 এর সাথে, যার কোনো পার্থক্য নেই, শুধু দামটা $20। কিছু সমস্যা হতে পারে জেনেও ওজনিয়াক MOS টেকনোলজির মাইক্রোপ্রসেসরটাই ব্যবহার করার সিদ্ধান্ত নিল।
প্রতিদিন কাজ শেষ করে বাসায় ফিরে ডিনার সেরেই ওজনিয়াক এইচপির অফিসে ফিরে যেত। রাতে অফিসে নিজের রুমে বসে বসে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ চলত। হার্ডওয়্যারের কাজ শেষ হয়ে আসলে সফটওয়্যারের কাজে হাত দিল ওজ। টাকা ছিল না বলে নিজের হাতেই লিখত কোড। এভাবে কয়েক মাস চলার পর তার পার্সোনাল কম্পিউটার প্রথম টেস্টের জন্য রেডি হলো। কিবোর্ডে কয়েকটা বর্ণ লিখে আমি রীতিমতো শক খেলাম। কম্পিউটারের ইতিহাসে প্রথমবার কেউ কিবোর্ডে টাইপ করা ক্যারেক্টার স্ক্রিনে দেখতে পাচ্ছে। সেই সময়ের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। এভাবেই বলেছিল ওজনিয়াক। পার্সোনাল কম্পিউটারের ইতিহাসে এই আবিষ্কার এক মাইল ফলক। দিনটা ছিল 1975-এর 29 জুন। ওজের নতুন আবিষ্কার দেখার পর স্টিভ প্রায় নাচতে শুরু করলো। নাচতে নাচতে সে ওজনিয়াককে জিজ্ঞাসা করল, এই জিনিসকে কি নেটওয়ার্কের আওতায় আনা যাবে? এটাতে মেমোরি স্টোরেজের জন্য ডিস্ক লাগানো যাবে? এরপর থেকে স্টিভও জিনিসপত্র জোগাড় করতে ওজনিয়াককে হেল্প করতে শুরু করলো। একটা খুব ভালো ধরনের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি চিপ দরকার পড়ল একবার। স্টিভ ফোন করেই ইন্টেলের কয়েকটা র্যাম টাকা ছাড়াই ম্যানেজ করে ফেলল। ওজনিয়াকের ভাষায় স্টিভ খুব ভালো করে জানত কিভাবে সেলস রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলতে হয়, ডিল ফাইনাল করতে হয়। আমি বোধহয় একটু বেশি লাজুক। ওইসব কাজ আমার দ্বারা সম্ভব নয়। স্টিভ ওজনিয়াক একসাথে ঘোরাফেরা করতে শুরু করলো। ওজের সাথে সাথে স্টিভও হোমব্রু কম্পিউটার ক্লাবের মিটিংয়ে আসতে শুরু করলো। ততদিনে ক্লাবের মিটিংয়েও জনসংখ্যা বাড়তে শুরু করেছে। প্রায় 100 জন তো আসেই। ওজনিয়াক এমনিতে খুব লাজুক। মিটিংয়ে কথা বললে সংকোচ বোধ করত, কিন্তু যখন সবাই ওর মেশিনের কাছে জড়ো হয়ে যেত বেশ গর্বের সাথেই বলতে শুরু করত ওজনিয়াক। একজন নতুন কিছু তৈরি করলে সেটা ক্লাবের সবার মাঝে ছড়িয়ে দেয়াই ছিল হোমব্রু কম্পিউটার ক্লাবের উদ্দেশ্য। ওজনিয়াকও অ্যাপল এক ফ্রি সবার সাথে শেয়ার করতে চাচ্ছিল। ওজের ভাষায় অ্যাপল এক তৈরির সময় আমি টাকার কথা ভেবে তৈরি করিনি। এমনিতেই সবাইকে দিতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু বিল গেটস আর পল অ্যালান এলটায়ার এর সফটওয়্যারের মূল গঠন শেষ করার পর দেখল ক্লাবের মেম্বাররা সেটা কপি করছে, শেয়ার করছে, কিন্তু কোনো টাকা পয়সা দিচ্ছে না। সেই ক্লাবের কাছে একটা চিঠি লিখল। চিঠিতে লেখা ছিল, নিজেরা আরেকজনের সফটওয়্যার ফ্রি শেয়ার করে তোমরা মূলত ভালো সফটওয়্যার তৈরি হওয়ার রাস্তাই বন্ধ করে দিচ্ছ। খুব ভালো জিনিস তৈরি করে দাম না পেলে কেউ কেন আবার ভালো কিছু বানানোর আগ্রহ পাবে? স্টিভ জবসও এরকমই ভাবত। স্টিভ তার বন্ধু ওজনিয়াককে বোঝালো ও যেন তার কম্পিউটারের সার্কিট বোর্ডের কপি কাউকে না দেয়। স্টিভের ভাষায় ফ্রি না দিয়ে আমরা তো তৈরি করে বিক্রি করতে পারি, তাই না? আইডিয়াটা ওজনিয়াকেরও ভালো লাগলো। ওজনিয়াক বলেছে, প্রতিবারই আমি যখন ভালো কিছু তৈরি করেছি স্টিভ সেখান থেকে টাকা বানানোর উপায় বের করেছে। কম্পিউটার বিক্রি করার আইডিয়াটা ভুলেও আমার মাথায় আসেনি। স্টিভ একটা প্ল্যান বের করলো। আটারির এক পরিচিত লোকের কাছ থেকে সার্কিট বোর্ড এঁকে সেটার 50টার মতো প্রিন্ট করলো। মোট খরচ $1000 মতো। প্রতিটা প্রিন্ট $40 বিক্রি করলে কমপক্ষে $700 লাভ হবে। ওজনিয়াক অবশ্য একটু চিন্তিত ছিল। এমনিতেই টাকা পয়সার অভাব, তারপর এর সবগুলো যদি বিক্রি না হয় তাহলে লাভ হওয়া তো দূরের কথা, উল্টো পকেট থেকে অনেকগুলো টাকা বের হয়ে যাবে। পথেও বসতে হতে পারে, কারণ গত মাসে বাড়ি ভাড়া দেয়া হয়নি। এ মাসেও না দিলে বাড়িওয়ালা বাড়ি থেকেই বের করে দেবে। ওজনিয়াককে বোঝানোর জন্য স্টিভ বলল, আমিও শিওর না যে লাভ হবে, কিন্তু মজা তো হবে, তাই না? টাকাগুলো যদি নষ্টও হয় আমাদের নিজেদের একটা কোম্পানি তো অন্তত থাকবে, তাই না? এবার ওজনিয়াকও আর না করতে পারল না। টাকা ম্যানেজ করার জন্য ওজনিয়াক তার HP 65 ক্যালকুলেটর বিক্রি করেছিল $500। স্টিভ বিক্রি করলো ওর ভক্সওয়াগন। দাম পেয়েছিল $1500। কিন্তু যে লোক কিনেছিল 2 সপ্তাহ পর এসে জানালো গাড়ির ইঞ্জিন ডাউন হয়ে গেছে। ফলে ঠিক করার জন্য অর্ধেক টাকা ওই লোককে ফেরত দিতে হলো। যাই হোক, সব মিলে $1300 মতো মূলধন জমলো দুই বন্ধুর। এবার নিজেদের একটা কম্পিউটার কোম্পানি হবে। অ্যাপেলের জন্ম। কোম্পানি বানানোর সিদ্ধান্ত তো হলো, কিন্তু এখন একটা নাম দরকার। ওরা চাচ্ছিল সহজ একটা নাম, সাথে সাথে সেই নাম হতে হবে বৈশিষ্ট্যসূচক, যাতে একটি শব্দেই কোম্পানির বৈশিষ্ট্য ফুটে ওঠে। একবার ভাবলো পার্সোনাল কম্পিউটার ইনকর্পোরেশন বা এই টাইপের সাদামাটা নাম দেবে, কিন্তু হঠাৎ স্টিভের মাথায় অ্যাপল কম্পিউটার নামটা আসলো। কয়েকদিন আগে অ্যাপেলের ফার্ম থেকে এসেছে বলে হয়তো নামটা মাথায় এসেছিল ওর। ওর ভাষায়, তখন আমি শুধু ফল নিয়ে একটা ডাইটিং এর ভেতরে ছিলাম। তার মধ্যে কিছুদিন আগে আপেলের ফার্মে গিয়েছিলাম। এই সবকিছুই হয়তো আপেল শব্দটি মাথায় আসার পেছনে ভূমিকা রেখেছিল। আর আপেল শব্দটার মধ্যে মজা আর শক্তি একটা ভাব আছে। সব মিলে নামটা আমার ভালো লাগলো।
ওজনিয়াকের সাথে কথা বলে ঠিক হলো পরদিনের মধ্যে যদি ভালো কোনো নাম মাথায় না আসে তাহলে অ্যাপেলই থাকবে। ওদের মাথায় নতুন কোনো নাম আসলো না, ফলে নতুন কোম্পানির নাম হলো অ্যাপেল কম্পিউটার। অ্যাপল নাম হিসেবে খুব স্মার্ট, একই সাথে সিম্পল, ফ্রেন্ডলি আর একটু অন্যরকম। মাইক মার্কুলা পরে অ্যাপলের চেয়ারম্যান হয়েছিল। নাম সম্পর্কে তার মত, অ্যাপল নামটা একটু অন্যরকম, কম্পিউটারের সাথে যায় না। ফলে অ্যাপেল আর কম্পিউটার দুটো শব্দ একসাথে শোনার পর মানুষকে একটু ভাবতে হবে, যেটা ব্র্যান্ড ইমেজ পাওয়ার জন্য দরকারি। নামটা আমার ভালোই লেগেছে। স্বাভাবিকভাবেই ওজলিয়াক তখনও অ্যাপেলে পুরোপুরি সময় দেবার জন্য প্রস্তুত ছিল না। এইচপিতেই ভালো লাগছিল তার। তো স্টিভের মনে হলো আর একজন দরকার। ছোটখাটো বিষয় হেল্প বা কখনো যদি কোনো বিষয় দুজনের মধ্যে মত পার্থক্য হয় তাহলে আরেকজন থাকলে সুবিধা। এই ভাবনা থেকেই অ্যাপেলে রন ওয়েনের আগমন। আটারিতে কাজ শুরু করার পর রনের সাথে ভালো খাতির হয়। ফাইনালি সিদ্ধান্ত হয় অ্যাপেলে রনের 10 ভাগ শেয়ার থাকবে। রন বলেছে দুজন আলাদা ধরনের মানুষ হলেও স্টিভ আর ওজের জুটিটা ছিল অসাধারণ। স্টিভের শয়তানি আর ওজের ভালো মানুষই মিলিয়ে জটিল মিশ্রণ। স্টিভের মধ্যে ছিল ছলে বলে কৌশলে নিজের কাজ হাসিল করার ক্ষমতা। কখনো কখনো ও মজার আর আনন্দদায়ক, কখনো কখনো কঠিন পীড়াদায়ক। অন্যদিকে ওজনিয়াক একটু লাজুক স্বভাবের, আলাভোলা ধরনের, নিপাট ভালো মানুষ। স্টিভ বলেছে নিজের জায়গায় ওজ অসম্ভব মেধাবী একজন মানুষ, কিন্তু মানুষের সামনে ও নিজেকে সেভাবে প্রকাশ করতে পারে না। আর আমি পুরো উল্টো, গোবর ভর্তি মাথা নিয়ে মানুষের সামনে লাফালাফি করি। এই দুটো জিনিসই আমাদের জুটিকে অসাধারণ করে তুলেছে। এদিকে ওজনিয়াকের ভাষায়, আমি কখনোই মানুষের সাথে সেভাবে মিশতে পারতাম না। অন্যদিকে স্টিভ অপরিচিত কাউকে দিয়ে অনায়াসে কাজের কাজ করিয়ে নিতে পারত। এদিকে ওজনিয়াক কাজ করত এইচপিতে, তাই তার মনে হলো তার তৈরি করা জিনিসের ব্যাপারে তার কোম্পানির আগে জানা উচিত। তো সে নিজের কাজ দেখালো এইচপির এক সিনিয়র এক্সিকিউটিভকে। ভদ্রলোক জিনিসটা দেখে মজা পেলেন, প্রশংসাও করলেন, কিন্তু শেষে বললেন শখের তৈরি জিনিস হিসেবে জিনিসটা অসাধারণ, কিন্তু এইচপির পক্ষে ওটা নিয়ে কাজ করা সম্ভব না। এরপর আর ডিভাইসটা অ্যাপেলকে দিতে আদর্শগত কোনো বাধাও থাকলো না। 1976-এর 1 এপ্রিল ওজনিয়াক আর স্টিভ গেল রন ওয়েনের অ্যাপার্টমেন্টে অ্যাপেলের পার্টনারশিপের একটা এগ্রিমেন্ট তৈরি করতে। স্টিভ জবস, স্টিফেন ওজনিয়াক, রন ওয়েনের পার্টনারশিপ যথাক্রমে 45 ভাগ, 45 ভাগ, 10 ভাগ। ওজনিয়াকের দায়িত্ব হবে সাধারণ কাজকর্ম ও সাথে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো দেখা। স্টিভ ইঞ্জিনিয়ারিং এর সাথে মূল কাজ হিসেবে দেখবে মার্কেটিং আর অন্যান্য কাজকর্ম, আর রন ওয়েনের সাধারণ কাজকর্মের সাথে মূল কাজ হিসেবে কাগজপত্রের কাজগুলো করবে। এভাবেই কাজ শুরু হলো। কিন্তু যখন স্টিভ আর ওজনিয়াক আরও টাকা এনে ঢালতে লাগলো অ্যাপেলের পেছনে, তখন রনের মনে আশঙ্কা জাগলো। আগেরবার ব্যবসা করতে গিয়ে ধরা খাওয়ার কথা মনে পড়ল। এদিকে স্টিভ আর ওজের ব্যক্তিগত কোনো সম্পদ নেই। এখন কোনো কারণে যদি তাদের ব্যবসা ডোবে তাহলে পাওনাদাররা হয়তো তার পেছনে লাগবে। এই সব ভেবে রনওয়েন অ্যাপলের পার্টনারশিপ থেকে নিজেকে সরিয়ে নিল। কিন্তু যদি 10% শেয়ার অ্যাপেলে তার থাকতো তাহলে 2010 সালে এসে তার মূল্য হতো প্রায় $2.8 বিলিয়ন। স্টিভ আর ওজনিয়াক তাদের সদ্যজাত কম্পিউটার নিয়ে গেল হোমব্রু কম্পিউটার ক্লাবে। নতুন কম্পিউটারের সাথে পরিচয় পর্ব শেষ হয়ে গেলে স্টিভ ঘোষণা করলো এরকম একটা অসাধারণ মেশিন কেনার মতো কে কে আছেন এখানে। কোনো সাড়া পাওয়া গেল না। দর্শকদের খুব একটা আগ্রহী মনে হলো না। কিন্তু একজন আরো কিছু শোনার জন্য থেকে গেল। লোকটার নাম পল টেরেল। মেনলো পার্কে বাইট শপ নামে একটা কম্পিউটারের দোকান ছিল তার। সব শুনে ভদ্রলোক স্টিভ আর ওসকে নিজের একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, যোগাযোগ রেখো। পরদিন স্টিভ গেল বাই শপে। প্রথম বিক্রিটা হয়েই গেল। টেরেল 50টা কম্পিউটারের অর্ডার করলো, কিন্তু $50 প্রিন্ট করা সার্কিট বোর্ড হলে হবে না, তার চাই পুরো রেডি জিনিস। প্রতিটার জন্য $500 দেবে টেরেল, ক্যাশ অন ডেলিভারি। অর্ডার পেয়েই স্টিভ ফোন করলো ওজনিয়াককে। ওজনিয়াক বলেছে, সব শুনে আমি তো রীতিমতো শকড। সেদিনের কথা আমার সারা জীবন মনে থাকবে। এদিকে অর্ডার অনুযায়ী মাল ডেলিভারি দিতে অন্তত $15,000 পার্টস দরকার। পকেটে তো কারো ফুটো পয়সাও নেই। হোমস্ট্রিট হাইয়ের অ্যালান বোমের বাবা $5,000 ধার দিল। স্টিভ লস অ্যাল্টোতে ব্যাংকগুলোতেও লোনের চেষ্টা করছিল, কিন্তু স্বাভাবিকভাবেই কোনো ব্যাংক লোন দিতে রাজি হলো না। শেষ পর্যন্ত স্টিভ ক্যামার ইলেকট্রনিক্সের ম্যানেজারকে বোঝাতে সক্ষম হলো যে তার কাছে $25,000 অর্ডার আছে, কিন্তু পার্টস কেনার টাকা নেই বলে ডেলিভারি দিতে পারছে না। তার কথা বিশ্বাস না হলে সে পল টেরেলের কাছে থেকে ফোন করে সত্যতা যাচাই করতে পারে। ম্যানেজার টেরেলকে ফোন করে নিশ্চিত হয়ে বাকিতে পার্টস দিতে সম্মত হলো, তবে টাকা 1 মাসের মধ্যে
ফেরত দিতে হবে। গ্যারেজ বাহিনী লস অ্যাল্টোতে জবসদের বাড়ি হয়ে উঠল অ্যাপেল এক তৈরির কারখানা। কাঁচামাল সব বাকি, তাই ৩০ দিনের মধ্যে জিনিস ডেলিভারি দিয়ে পেমেন্ট নিয়ে কাঁচামালের দাম শোধ করতে হবে। অ্যাপেলের সেই গ্যারেজ বাহিনীর মেম্বার ছিল ড্যানিয়েল কটকে, এলিজাবেথ হোমস, স্টিভের বোন প্যাটি, সাথে স্টিভ আর ওজনিয়াক তো ছিলই। দুটো তথ্য দিয়ে রাখতে হচ্ছে, এ সময় প্যাটি ছিল প্রেগন্যান্ট, আর এলিজাবেথের সাথে ড্যানিয়েলের ব্রেকআপ এর মধ্যেই সুসম্পন্ন হয়েছিল। প্যাটির বেডরুম, রান্নাঘর, গ্যারেজ সবই কাজের জায়গা হিসেবে ব্যবহৃত হতে লাগলো। স্টিভ বোর্ড সোল্ডারিং শেষ করে ওজনিয়াককে দিত। ওজনিয়াক দেখত সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকতো তাহলে সোজা বক্সে, আর না থাকলে সমস্যা ঠিক করার জন্য আলাদা করে রাখা হতো। পল জবস তার পুরো গ্যারেজটা খালি করে দিয়েছিল অ্যাপল টিমের কাজের সুবিধার জন্য। স্টিভের মা ক্লারাও সাপোর্ট দিচ্ছিল। তার বাড়ি পার্টসপাতি দিয়ে ভরে যাচ্ছে দেখেও তাকে বিরক্ত বলে মনে হলো না। তারপর ১ ডজন বোর্ডের কাজ শেষ হওয়ার পর স্টিভ সেগুলোকে নিয়ে গেল বাইক শপে। কভার, ঢাকনা, পাওয়ার সাপ্লাই কিচ্ছু নেই দেখে টেরেল একটু আশাহত হলো। সে আরেকটু ভালো ফিনিশিং আশা করেছিল, কিন্তু স্টিভ ভালোভাবেই সেগুলো গুছিয়ে দিতে পারল। টাকা নিয়ে আসলো। ৩০ দিনের মধ্যেই সবগুলো ডেলিভারি দেয়া গেল। ভালো লাভও হলো। স্টিভ বলেছে বাইক শপে ৫০টা বোর্ড বিক্রি করে পার্টসপাতির দাম দিতে কোনো সমস্যা হয়নি। উল্টো অবশিষ্ট যত পার্টস ছিল সেগুলো দিয়ে আরও প্রায় ৫০টা বোর্ড তৈরি করে বন্ধু বান্ধবদের কাছে বিক্রি করা হলো। এলিজাবেথ হোমস প্রতি ঘন্টা $৪ বিনিময়ে বুককিপার হিসেবে জয়েন করলো অ্যাপেলে। হয়ে গেল অ্যাপেলের প্রথম কর্মচারী। অ্যাপেলকে কোম্পানি বানানোর চেষ্টায় স্টিভ অ্যান্সারিং সার্ভিস ভাড়া করল। রন ওয়েন একটা লোগো এঁকে দিল। লোগোতে দেখা যাচ্ছে বিজ্ঞানী নিউটন একটা আপেল গাছের নিচে বসে আছেন, সাথে একটা উক্তি, এ মাইন্ড ফরএভার ভয়েজিং থ্রট স্ট্রেঞ্জ সিস অফ থ্রট অ্যালোন। অবশ্যই এই চিরন্তন বাণী যতটা না অ্যাপল কম্পিউটারের লক্ষ্য, উদ্দেশ্য, চিন্তাধারার বহিঃপ্রকাশ, তার চেয়ে অনেক বেশি যায় রন ওয়েনের ব্যক্তিগত দর্শনের বহিঃপ্রকাশ। এসব চলতে চলতেই ওস তার মেশিনের পরবর্তী ভার্সন নিয়ে ভাবতে শুরু করেছে। বাইট শপ তার বন্ধুদের কাছে ১০০টা অ্যাপেল এক বিক্রি করার পর তারা আরও ১০০টার কাজ করছিল অন্যান্য কিছু ছোটখাটো দোকানের জন্য। ওস চাচ্ছিল তৈরি দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করতে, কিন্তু আমাদের স্টিভ পাক্কা ব্যবসায়ী। চাহিদা বাড়ার সাথে সাথে সে দামও বাড়িয়ে দিল ৩০ ভাগ। ফলে দাম $৫০০ থেকে হলো $৬৬৬.৬৬। অ্যাপল এক নিয়ে প্রথম ফিচার করল ইন্টারফেস ম্যাগাজিন জুলাই ১৯৯৭ সংখ্যায়। গ্যারেজ বাহিনী তখনও স্টিভের বাড়িতেই তৈরি করছে অ্যাপল এক, কিন্তু ফিচার স্টোরিতে ম্যাগাজিনটা স্টিভকে অ্যাপলের মার্কেটিং ডিরেক্টর আর আটারির প্রাক্তন কনসালটেন্ট হিসেবে উল্লেখ করল। ধীরে ধীরে আরও কিছু প্রতিদ্বন্দ্বিতা আসলো অ্যাপল একের। আল্টার তো ছিলই, সাথে যোগ হলো IMSAI 8080 আর প্রসেসর টেকনোলজি কর্পোরেশন SOL 20। SOL 20 এর ডিজাইনার হলো হোমব্রু কম্পিউটার ক্লাবের লি ফেলসেনস্টাইন ও গর্ডন ফ্রেন্স। এরা সবাই নিজের কাজ দেখানোর সুযোগ পেল প্রথম পার্সোনাল কম্পিউটার ফেস্টিভ্যালে। এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ১৯৭৬ সালে আটলান্টিক সিটির ব্রডওয়াকে। তো ফেস্টিভ্যালে ভালো অংশ নেওয়ার জন্য একটা সিগারেটের বাক্স অ্যাপেল একে ভরে নিয়ে গেল স্টিভ আর ওস। ওজনিয়াক তার লাজুক স্বভাবের কারণে হোটেল রুমে বসে অ্যাপেলের নতুন ভার্সন নিয়ে ভাবতেই বেশি পছন্দ করত, আর তার জায়গায় স্টিভকে ফেস্টিভ্যালে সাহায্য করার জন্য আগালো ড্যানিয়েল কটকে। ফেস্টিভ্যালে গিয়ে কটকের মনে হলো ওজনিয়াকই সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং, আর ওর অ্যাপেল এক হলো ফেস্টিভ্যালের সবচেয়ে ভালো ডিভাইস। অবশ্য কিবোর্ড, পাওয়ার সাপ্লাই, কেবল, মেটাল কেস মিলিয়ে SOL 20 দেখতে সুন্দর। অন্যদিকে অ্যাপল একের চেহারা এর পেছনের মানুষগুলোর মতোই বেহাল। শেষ হলো আজকের পঞ্চম অধ্যায়ে। শ্রোতা বন্ধুগণ, বইটি যদি শুনে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্ব শুনতে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।